আমি যদি 1 থেকে 10 পর্যন্ত ধরি যে 10 আমাদের টার্গেট ছিল, আপনাদের টার্গেট ছিল দেশটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার, আপনি যতদিন পর্যন্ত উপদেষ্টা ছিলেন কতটুকু পর্যন্ত আপনি আসলে আগাতে পেরেছেন? আমি মনে করি এটা 3 to 4 সর্বোচ্চ। এত কম? এত কমই। অনেক বিশ্লেষকেরা বলে থাকেন যে উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের গ্রুপিং আছে, এক এক উপদেষ্টা এক একটা গ্রুপের পারপাস সার্ভ করেন। আপনি কি সেটা দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন। আপনি আমাদের কি বলবেন? আমার মনে হয় যে আমি আই এম নট ইন এ পজিশন টু টক অ্যাবাউট রাইট নাও। মানে আপনি সেটা স্বীকারও করছেন না, অস্বীকারও করছেন না? ইয়েস, আমরা আমাদের ডিউটিটা পালন করার চেষ্টা করছি, কিন্তু ক্ষমতার যে পাওয়ার গেম, এটা আমি বলি প্রাসাদ ষড়যন্ত্র, ওখানে অনেক কিছুতে তো স্টুডেন্টরা প্রথম মাসেই চিটকে পড়ছে। আমাদেরকে দেখানো হচ্ছিল অ্যাপিয়ারেন্স, যে দেখো এরাই, কিন্তু আমরা আসলে ছিলাম না, এতটুকু বলতে পারি। এবং এতটুকুই অনেক কিছুর জবাব। আমি বক্তব্যের জায়গা থেকে আইডিয়াল, কিন্তু আমি কাজের বেলায় প্র্যাকটিক্যাল থাকতে চেষ্টা করি। সেটা হচ্ছে আপনার ভারতের সাথে আমার সম্পর্ক লাগবে, একজন বলতেছে নারীর নেতৃত্ব আসাই যাবে না, আরেকজন বলতেছে না নারীকে নেতৃত্ব আসা যাবে, আরেকজন বলতেছে এমপি দেওয়া যাবে কিন্তু প্রধানমন্ত্রী দেওয়া যাবে না। সামাজিকভাবে ওরা হচ্ছে সমাজে বলে বেড়ায় গ্রামে গঞ্জে যে এরা হচ্ছে নাস্তিক, এরা শাহবাগী, এরা হচ্ছে ভারতের দালাল। আর উপর থেকে এরা বলে যে এরা হচ্ছে যে পাকিস্তানের দালাল, এরা হচ্ছে যে জঙ্গিবাদী, এরা হচ্ছে মানে মৌলবাদী। তো একটা রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না। 2024 সালের গণ অভ্যুত্থান দেশবাসীর সামনে উপস্থাপন করেছে একঝাঁক তরুণ নেতৃত্বকে। আমরা সেই তরুণ নেতাদের সঙ্গে কথা বলছি, জানার চেষ্টা করছি বাংলাদেশ নিয়ে তাদের ভবিষ্যৎ, বাংলাদেশ নিয়ে স্বপ্ন কি এবং বর্তমান বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কি। আমাদের সঙ্গে এখন আছেন সাবেক ছাত্রনেতা, আন্দোলনের অন্যতম সংগঠক, সাবেক উপদেষ্টা এবং বর্তমানে তিনি পদত্যাগ করেছেন, বর্তমানে তিনি একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করছেন, মাহফুজ আলম। মাহফুজ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা যদি একটু অভ্যুত্থান পরবর্তী জায়গাটায় আসি, আপনারা তো 3 জন উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দিলেন এবং তখন আপনারা একটা কথা বলেছিলেন যে ছাত্রদের সঙ্গে যে সরাসরি সংযোগ, সেই সংযোগটা আপনারা উপদেষ্টাদের সাথে রক্ষা করার জন্যই আসলে 3 জন প্রতিনিধি, আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন। কিন্তু পরবর্তীতে কি আসলে সেটা দেখা গেল ছাত্রদের প্রতিনিধি কি আপনারা হয়েছেন আসলে? আমার মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রে হওয়া গেছে, অধিকাংশ ক্ষেত্রে। আপনি ছাত্রদের ইস্যু প্রথম 6 থেকে 7 মাস পর্যন্ত প্রত্যেকটা ইস্যু ডিল করছি আমরা 3 জন। স্পেশালি পলিটিক্যাল ইস্যুসগুলো আমি নিজে ডিল করছি। আর কিন্তু তখন তো আবার দেখা যেত যে আপনারা যা বলছেন সেটা বাস্তবায়ন করার জন্য আবার রাস্তায় এক ধরনের মব তৈরি করা হচ্ছে। মব বলেন বা আপনি কি শব্দ বলবেন আমি জানি না সেটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভবন ঘেরাও, হুমকি দেয়া, ইভেন যমুনা পর্যন্ত ঘেরাও হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা উপদেষ্টা এবং যারা ছাত্র রাস্তায় আছেন তাদের মধ্যে এক ধরনের কি যোগাযোগ ছিল যে আমরা এখন এই জিনিসটা আসলে করতে চাই, তোমরা আমাদেরকে একটু হেল্প করো, রাস্তায় নেমে চাপ প্রয়োগ করো? না, আমার মনে হয় না যে এরকম কিছু ছিল। আমরা প্রায়ই দেখতাম এটা। না, কিন্তু এটাই তো চরিত্র। জাসদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হামলা করছে না, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা করছে না। কিন্তু আপনার কি জাসদ? আমরা তো জাসদ না, কিন্তু ক্ষমতায় বসলে ইউ উইল বি কোয়েশ্চেনড, ইউ উইল বি সাসপেক্টেড। আপনাকে মানুষ সন্দেহ চোখে দেখবে, ও বোধহয় ইস্টাবলিশমেন্টের অংশ হয়ে গেছে, ও বোধহয় টাকা পয়সা অনেক কামাচ্ছে, ও বোধহয় অনেক মানে যোগাযোগ রক্ষা করতেছে, কিন্তু আমাদেরকে কিছু দিচ্ছে না, আমাদেরকে কোনো সাপোর্ট দিচ্ছে না। সো এটা তো হবে। ক্ষমতায় গত 1 মাস 1.5 মাস মানুষ গালি দেওয়া কমাই দিচ্ছে কেন আমাদের বিরুদ্ধে, মানে বিশেষ করে আমার বিরুদ্ধে। আমার তো বেশি গালি দিত। হ্যাঁ, ভাবছে এই বেটা তো এখন বেচারা, এখন গালি দিয়ে কি হবে? কিন্তু ক্ষমতা থাকলে তো সবাই সমালোচনা করবেই। 32 নম্বর ভাঙচুরের যে ঘটনাটা, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখন যাদেরকে মবের উস্কানিদাতা বলা হয় দেশের বাইরে, উপদেষ্টাদের মধ্য থেকেও এই কথাটা বলা হয় দেশের বাইরে থেকে অনেকে উস্কানি দিচ্ছেন। তখনও আমরা সেই জিনিসটা দেখেছি। রাস্তায় আমরা যাদেরকে দেখেছি তারা যেই কাজটা করছেন, আবার উপদেষ্টাদেরও কাউকে দেখেছি, কেউকে দেখেছি আমরা যে তারা উৎসব হোক বলে স্ট্যাটাস দিচ্ছেন। তো সেই পুরো বিষয়টাকে আসলে সমন্বিত ছিল নাকি আপনারা আপনাদের নিজেদের যে চাওয়া পাওয়াটা সেটা জানাচ্ছিলেন এবং সেটা কোনো না কোনোভাবে অন্যদের সাথে মিলে যাচ্ছিল, নাকি অর্গানাইজ ছিল পুরোটা? না, আমার মনে হয় না যে এখানে অর্গানাইজড কিছু ছিল। অবশ্যই এখানে যোগাযোগ ছিল ছাত্রদের, কিন্তু ছাত্র তো একটা ক্যাটাগরি না। ওই মাহফুজ, নাহিদ, আসিফ, এই 3 জন ছাড়া আমরা 3 জন প্রতিনিধি। কিন্তু সাদিক কাইম কি আমার কথা শুনবে? কল দিলে আমার কথা শুনবে না? কল ধরবে আমার? এটা আপনি বলতে পারেন। আমার ধরবে না। যদি সাদিক কাইম কালকে একটা প্রসেশন বের করে, আমি যদি বলি সাদিক তুমি এটা করো না, সাদিক কাইম কি আমার কথা শুনবে না? মেঘমোল্লার আমার কথা শুনবে না? কিন্তু মেঘমোল্লা যখন আন্দোলন করছে, তার বিরুদ্ধে যখন মামলা হয়েছে, আমরা বলছি যে ওর বিরুদ্ধে মামলা করা যাবে না। কিন্তু নাহিদ তো শুনবে এখন।
না আপনার কথা? না, নাহিদ হচ্ছে যে পার্সোনাল লেভেলে অনেক কথা শুনবে, পার্সোনালি যদি ওর পরামর্শ যদি তুমি এই বইটা পড়ো তোমার অনেক জ্ঞান অর্জন হবে, সে পড়বে, কিন্তু পলিটিক্যাল পরামর্শ শুনবে কিনা এটা আমি সন্দিহান। কিন্তু আপনি আপনি তো একজন মাস্টার মাইন্ড। আমি বলি, আমি আপনার ব্যাখ্যাটাই দিচ্ছি, আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড হিসেবে, পরবর্তীতে আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে আপনি আসলে এরকম মাস্টার মাইন্ড কোনো কিছু না, কিন্তু আন্দোলনের যত বিবৃতি বা যে কাগজপত্র তৈরি করা হতো, ঘোষণা টোষণা যেত, সেগুলো আসলে আপনার মাধ্যমেই যেত। আপনি এই ধরনের একটা কথা বলেছিলেন যে আপনি অনেকটা দেখে দিতেন, আপনি সেটা নিয়ে এটা চিন্তিত এটা ছিলেন। এটা পার্টলি ট্রু, কারণ হচ্ছে অধিকাংশ জিনিস, অধিকাংশ জিনিসে আমাকে, মানে আই ওয়াজ দ্য লাস্ট পার্সন যে ওকে ভাই আমরা এসব বলতে চাই, আপনি একটু দেখে দেন। কিন্তু এখন আমরা দেখছি যে আপনি সন্দিহান, নাহিদ আসলে পলিটিক্যাল বিষয়ে কোনো আপনার শুনবে কিনা। একদম। এই রাজনৈতিক বিচ্ছেদটা কেন হলো আপনাদের? না, এটা তো হচ্ছে যে আমরা কখনোই ভাবি নাই যে জামাতের সাথে যাব। জামাতের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, অভ্যুত্থানের সময় হয়েছে, আন্দোলন হয়েছে, জামাত না শুধু বিএনপি, আরও বামপন্থী সংগঠন সবার সাথে আমরা সম্পর্ক রক্ষা করছি। বিশেষ করে আমি সব সার্কেলের সাথে আমি যোগাযোগটা মেনটেন করছি, আসিফ কিছু স্পেসিফিক সার্কেলের সাথে যোগাযোগ মেনটেন করছে। তো এটা তো অভ্যুত্থান, এরপরে এখন তো রাজনীতি তো একটা বিগ থিং। এখন ইলেকশনের সময় ন্যায্যতা তৈরি করা কারো পক্ষে এটা অনেক বিগ থিং। এখন অবশ্যই আমি তো ব্যাখ্যা দিয়েছি খুব বারবার যে আমি কেন বের হয়েছি, ওইটা আর এখানে পুনর্ব্যাখ্যার প্রয়োজন নেই। কিন্তু নাহিদ শুনবে না, এটা আমি বলছি। নাহিদকে যদি আমি বলি কালকে তুমি জামাতের সঙ্গে জুটে যেও না, জামাতের সাথে জুটে যাও না, সেটা তো সে বলবে যে ভাই আমি পারবো না। উপদেষ্টা পরিষদ নিয়ে যদি কথা বলি, মানুষের এক ধরনের পারসেপশন আছে বা অনেক বিশ্লেষকেরা বলে থাকেন যে উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের গ্রুপিং আছে, এক এক উপদেষ্টা এক একটা গ্রুপের পারপাস সার্ভ করেন। আপনি কি সেটা দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন। আপনি আমাদের কি বলবেন? আমার মনে হয় যে আমি আই এম নট ইন এ পজিশন টু টক অ্যাবাউট রাইট নাও। মানে আপনি সেটা স্বীকারও করছেন না, অস্বীকারও করছেন না? হিস্ট্রি, ইতিহাস বিচার করবে যে আমরা কোথা থেকে কোথায় কেন আসলাম। এবং আমি শুধু এতটুকু আজকে বলতে পারি, আমি আরও দেখি বলার সুযোগ আসলে বলবো, সেটা হচ্ছে বা সময় আসুক, সেটা হচ্ছে যে একটা বিষয় খুবই স্পষ্ট, ছাত্রদেরকে যেই পরিমাণ দোষ দেওয়া হয়েছে এবং এখনও দেওয়া হয়, এটার 1%ও ছাত্র দেন না, কার? বরং আরও অনেক ওল্ড গার্ডসদের, যারা ছাত্রদেরকে জাস্ট সামনে দেখাইছে যে দেখো এরাই হচ্ছে যে এরাই সব কিছু করছে, এরাই সব কিছুর জন্য পাপী। মানে এটা কি রাজনৈতিক দলের কথা বলছেন না রাজনৈতিক দলের বাইরের? ওল্ড গার্ডস আর এভরিওয়্যার। এটা এটা সব দলের ক্ষেত্রে সত্য, কেউ শুদ্ধ হয়ে যায়নি, সবাই কিন্তু আগের জায়গাতে আছে, সবাই কিন্তু ওই প্রত্যেকটা, আমি এই জন্য শব্দটা ইউজ করছি প্রজন্মান্তর। আপনি বিশ্বাস করতে পারবেন যে আগের প্রজন্মের লোকরা তার প্রজন্মের লোকদেরকে না বসে আপনাদেরকে এম্পাওয়ার করবে? আমি বিশ্বাস করি না। আমি এই বিশ্বাসের প্রমাণ দেখি নাই গত 10 বছরে, যে এম্পাওয়ার করা বলতে যেটা বোঝায়। ছাত্রদেরকে কতটুকু এম্পাওয়ার করছে সবাই মিলে এই সোসাইটি। আপনি সরাসরি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, এর চেয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলাম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আমার কাজ কি ছিল আপনি জানেন? আপনি তো সাংবাদিক, আপনি জানেন। আর কিছু আপনি কি জানতেন না? আমি তো বললাম, আমি এই জন্যই বললাম আর কি, যে এটাই হিস্ট্রি ব্যাখ্যা করবে। আপনি জানেন না সাংবাদিক হিসেবে আমার কাজ কি ছিল। সো হোয়াট এভার, লেটস মুভ অন। আচ্ছা, আরেকটা উপদেষ্টা পরিষদ নিয়ে এক ধরনের কথা আছে যে এই একই জিনিসই, প্রায় কাছাকাছি জিনিস, যে উপদেষ্টা পরিষদের অনেকে আসলে, আপনারা যতই বাংলাদেশ পন্থার কথা বলেন, কিন্তু বিভিন্ন দেশের চাপ, আমরা আজকেও পত্রিকা ঘাটলে দেখবো যে অনেক জায়গা থেকে অনেকে অভিযোগ করেন, বিভিন্ন দেশের বিভিন্ন এজেন্সির পারপাস সার্ভ করার জন্য এক ধরনের চাপের মুখে থাকেন। তো আপনার কি মনে হয় যে আপনারা যে বাংলাদেশ পন্থার কথা বলতেন, সেই বাংলাদেশ পন্থাটা আসলে আপনারা এস্টাবলিশ করে আসতে পেরেছেন উপদেষ্টা পরিষদে পদত্যাগ করার আগ পর্যন্ত? আমার মনে হয় না এটা এত দ্রুত এটা এস্টাবলিশ করা যাবে। প্রবলেমটা হচ্ছে ওল্ড গার্ডসরা তাদের কারণ হচ্ছে বউ বাচ্চা হয়ে গেছে, আমাদেরও হচ্ছে, তারপর হচ্ছে প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে, অনেক কিছু, মেনি থিংস অ্যাট স্টেক। সো সবাই ওইভাবে মানে বিচার করে। মানে বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড অথবা এখন গ্লোবাল সাউথ শব্দটা অনেক অ্যাট্রাকটিভ এরকম একটা দেশে, এবং ইন্ডিয়া যেভাবে অনেক দূর অগ্রসর হয়ে গেছে তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছুতে, ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, তো ওইরকম একটা দেশের মাঝখানে থেকে আমরা আসলে নিজেরা, বাংলাদেশ পন্থাটা হচ্ছে একটা ড্রিমের মতো, ওই যে বলে না মঞ্জিলের মতো, মুকসুদ বলে একটা শব্দ আছে না, অতটুকু। কিন্তু ওইটা হচ্ছে যে ওই, আমি ওই ছেলেদের সাথে মজা করে বলি এটা, যে ইয়াজুজ মাজুজের একটা গল্প আছে না, যে প্রত্যেক দিন রাত্রে ভাঙা হয়,
ওরা জিবা দিয়ে ওরা ইয়া করে, মানে ওটা দেয়ালটা ভাঙতে চেষ্টা করে। তো ওরা ক্লান্ত হয়ে যখন সকালের আগে ওরা ঘুমায় যায়, তখন হচ্ছে আবার উঠে দেখে যে ওই দেয়ালটা আগের জায়গাতে আছে। সো হিস্টোরিক্যাল প্রসেসটা এরকম একটা বড় ধাক্কা ছিল হচ্ছে যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান অনেক দূর ভাঙা গেছে, তো আবার এটা বাউন্স ব্যাক করতেছে। এটা রাবারের একটা ইয়ের মতো, এটা আবার বাউন্স ব্যাক করতেছে। ওল্ড গার্ডস আর পুশিং ইট ব্যাক। আপনার কথাটা অনেকটা মিলে যাচ্ছে। আমি আরেক 11টা কমিশন গঠন করা হয়েছিল সংস্কারের, সেই একটা কমিশনের প্রধানের সঙ্গে কথা বলেছি, ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ছিলেন। তো তিনিও আসলে বলছিলেন যে তারা কমিশন থেকে যে সুপারিশগুলো করেছেন, যেগুলো আসলে তারা মনে করেছেন দুর্নীতিকে অনেকটাই ঠেকিয়ে দিতে পারবে, বাস্তবায়নের ক্ষেত্রে বা যখন অধ্যাদেশ জারি হচ্ছে বা যখন আসলে জুলাই সনদে অন্তর্ভুক্ত হচ্ছে, আমলাতন্ত্র এবং আরও বিভিন্ন জায়গা থেকে সেটার অনেকটাই প্রতিবন্ধকতা করা হয়েছে, অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের সঙ্গে আলোচনা না করেই। এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে উপদেষ্টারাও অনেকে চান না যে এই জিনিসগুলো সেখানে অন্তর্ভুক্ত হোক, আসলেই সংস্কার হোক। তো আপনি তো একজন উপদেষ্টা ছিলেন, আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন। তো এইটার দায় কি ছাত্র প্রতিনিধি হিসেবে আপনি নেবেন? ছাত্র প্রতিনিধি হিসেবে যদি আমার নিতে হয়, আমি আজকে আপনাদের থ্রুতে বলে দিই সাধারণ জনগণের জন্য, তাহলে ইচ অ্যান্ড এভরি অ্যাডভাইজারকে নিতে হবে। ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের ঐতিহাসিক দায়টা আমাদের বেশি। কিন্তু আমি বা ওই সময় আসিফ ছিল না, হয়তো চলে গেছে ততদিনে, আমরা অপোজ করি না। আমার যত আমরা এনিথিং অ্যাবাউট রিফর্ম আমরা বলছি হ্যাঁ, আগে হ্যাঁ, তারপরে কিভাবে করবেন দেখেন। কিন্তু যারা না করলো তাদের ঠেকালেন না কেন আপনারা? না করে ওমা, আমরা বললাম তো ওল গার্ডস আর সেম। আমরা কারা? আমরা তো হচ্ছে যে জাস্ট হচ্ছে লেজিটিমেসি আছে, আমাদের হাতে তো ক্ষমতা কতটুকু ছিল। আপনাদের অনেক বড় ক্ষমতা ছিল, আপনারা পদত্যাগ করতে পারতেন, সেই ক্ষেত্রেই তো একটা বড় ধরনের চেঞ্জের। হ্যাঁ, পদত্যাগ করাটা অনেক কথা বলাটা অনেক সহজ, যে পদত্যাগ করে ফেলা নাই তো একটা উদ্দেশ্য সে রাজনৈতিক দল করবে পদত্যাগ করছে, বা এরকম একটা জিনিস যে এটা হচ্ছে না পদত্যাগ করবো। কিন্তু আমরা তো দেখছি যে পদত্যাগ না করে আমরা অনেকগুলো কাজ করতে পারছি যেটা পদত্যাগ করলে করতে পারতাম না। যেমন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, আমাকে অনেকে গালি দেয়, বাট জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তো আমাদের আমরাই তো এটা বারবার বলে 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 এটা করছি। এবং আজকে অধিদপ্তরটা থাকার কারণে প্রত্যেকটা বিভাগীয় শহরে অধিদপ্তরের শাখা তৈরি হবে সামনের দিনগুলোতে। জুলাইয়ের যত শহীদ আহত আছেন তারা উপকৃত হবেন। এরকম যে ছোট 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 করে কয়েকশো কাজ আমরা করছি, এখন এগুলোতে আমরা বুকলেট বানাবো না আর সারাদিন বলে বেড়াবো না। আমরা আমাদের ডিউটিটা পালন করার চেষ্টা করছি, কিন্তু ক্ষমতার যে পাওয়ার গেম, এটা আমি বলি প্রাসাদ ষড়যন্ত্র, ওখানে অনেক কিছুতে তো স্টুডেন্টরা প্রথম মাসেই চিটকে পড়ছে। প্রথম মাসে এই গল্পগুলো আসবে, প্রথম মাসেই চিটকে পড়ছে। এটা মানুষ তো দেখছে জাস্ট হচ্ছে যে এটাকে বলে অ্যাপিয়ারেন্স। কিন্তু এই গল্পগুলো আপনারা কবে থেকে বলা শুরু করবেন? মানে আমি মনে এখনো করি- অনেক কিছু রহস্যজনক রয়ে যাচ্ছে। হ্যাঁ, না, রহস্যজনক ঠিক কোনো না, কিছুই রহস্যজনক না। রহস্যজনক ঠিক না, কিন্তু অনেকেই জানতে পারছে না, অনেকে এই জন্য কনফিউশন তৈরি হচ্ছে যে কেন কোনো কিছু হচ্ছে না। ছাত্ররা ছিটকে গেছে, কিন্তু ছাত্রদের প্রতিনিধি হিসেবে আপনারা ছিলেন। ছাত্রদের প্রতিনিধিরাই চিটকে গেছে, ওইটাই বলছি ফ্রম ভেরি ফার্স্ট মান্থ। আপনি বলতে চাচ্ছেন যে আসলে যে পাওয়ারটা হোল্ড করার কথা সেই পাওয়ারটা আসলে ছিল না? না না, এটা তো ছিলই না, বরং হচ্ছে যে এটা হচ্ছে জাস্ট, এটা বলে না শ্যাডো, শ্যাডো অ্যান্ড রিয়েল বলে একটা জিনিস আছে না। আপনারা কি শ্যাডোতে পরিণত হয়েছিলেন? হ্যাঁ, আমরা না, আমাদেরকে দেখানো হচ্ছিল অ্যাপিয়ারেন্স, যে দেখো এরাই, কিন্তু আমরা আসলে ছিলাম না, এতটুকু বলতে পারি। এবং এতটুকুই অনেক কিছুর জবাব। ডক্টর ইফতেখারুজ্জামান এবং আরও অনেকেই তারা বলেছেন যে আগস্ট মাসেই যখন সরকার চলে গেল, তখন নতুন সরকার দায়িত্ব নিল, এবং এই যে প্রথম কিছু দিনেই আগে যারা আসলে এই 17 বছর অনেক কিছু পাননি তাদের একটি বড় গোষ্ঠী গিয়ে আসলে আমলাতন্ত্র এবং বাকি যা যা আছে, আপনি বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন জায়গা বলেন, সেটা আসলে দখল করার এক ধরনের, ক্ষমতায় নিজেরা যাওয়ার এক ধরনের প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছিলেন। তো তখন তো সরকার ছিল, আপনারাও ছিলেন, আপনারাও কি এটা দেখেছেন যে আপনাদেরকে এটা ফেস করতে হয়েছে যে রাজনৈতিক শক্তি যারা আছে তারা আসলে এখনই সবকিছু দখল করে ফেলতে চাচ্ছে? এটা তো আমরা অ্যাগেন এন্ড অ্যাগেন বলছি, আমি তো কয়েকবারে বলছি। আপনারা সেটাও ঠেকাতে পারলেন না। কিভাবে ঠেকাবেন আপনি? রাজনৈতিক দলগুলোর কনসেন্ট ছাড়া গভর্নমেন্ট থাকতে পারে? রাজনৈতিক দলগুলো কি নাটক করছে দেখেন না আপনারা? আপনারা ছিলেন সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। রাজনৈতিক শক্তি এক জিনিস, শুনেন, মুভমেন্ট পলিটিক্স এক জিনিস। আমরা দেখলাম ছাত্রদল কমিটি দিতে পারলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে তো ছাত্ররা অনেক বড় শক্তি, তাই না? ছাত্রদল আজকে কমিটি দিতে পারতেছে? গত 3 মাস আগে বোধহয় কমিটি দিছে 400 জনের উপরে, কেন দিতে পারলো? ছাত্ররা, বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোর কনসেনসাস ছাড়া, আমরা তো 5 আগস্টের বিকালে সন্ধ্যাতেই রাজনৈতিক দল, সকালে দেখলাম রাজনৈতিক দলগুলো চলে গেল। শেখ হাসিনা যাওয়ার আগে কিন্তু রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিল, এটা জানি না মানুষ জানে কিনা। 11টা থেকে উপস্থিত ছিল সেনাভবনে,
অথবা আমি জানি না আপনাদের রাষ্ট্রপতির ইয়েতে, আই ডোন্ট ওয়ান্ট টু নো ইট। এটা একটা খুবই কালো অধ্যায়, ঠিক আছে? আপনি ছাত্রদের বাদ দিয়ে কিন্তু সব কিছু হয়ে যাচ্ছিল। আপনি জানেন কিনা 2 জন হচ্ছে যে ফেক ছাত্র নেতৃত্ব নিয়ে ওই দিনেই করে ফেলার কথা ছিল। তো মানুষ হচ্ছে যে আমাদের ব্যর্থতাগুলো অনেক বেশি দেখে, কিন্তু ওই দিন যে এটা ঠেকানো গেছে ওটা কারা ঠেকাইছে? আমরা ফিউ পিপল আমরা বুঝতে পারতেছিলাম যে এটা জাস্ট হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাটোয়ারা হইতে যাচ্ছে। সেই দিন রাত্রে প্রোগ্রাম করে বলা হইলো যে এটা এইভাবে সরকার হবে। ওই সরকারের প্রধান যে ওনাকে নিয়ে তো আমাদের বার্গেন করতে হয়েছে। পরের দিন যে মিটিং হয়েছে বঙ্গভবনে, মিটিংটা কেন 6 ঘন্টা হয়েছে? ওনারও তো, আমি এই জন্য বলছি আজকে যে এই কথাগুলো বলেন যে অনেকে এজেন্সি, অনেকে বিভিন্ন দেশ, বাংলাদেশটা স্বাধীন কিনা? বাংলাদেশ এখনকার কথা বলছেন? এখন আর 71 বলেন, এর আগে বলেন, পাকিস্তান পাইছি তখন স্বাধীন ছিলাম, আর 71-এর পরে স্বাধীন ছিলাম। আমরা কখনো নিজেদের ফরেন পলিসি নিজেদের মতো ঠিক করতে পারছি? এখনো না। কেমনে পারবেন আপনি? এখন কে ঠিক করে দিচ্ছে? এখন তো এখন এটাই তো বললাম, বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যে আধিপত্যবাদের কথা বলা, তো এখন তো ভারতের সেই না, ক্যাপাসিটি কি আছে? ভারতের ক্যাপাসিটি আছে তো, কেন নাই? আপনি কেন দেখতেছেন না যে ভারতের সাথে তো চুক্তিগুলো বাতিল হয় নাই? আছে, কারণ ভারতের সাথে আপনি কখনো, যেটা আমি 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 সবসময় প্র্যাগমেটিক থাকার চেষ্টা করছি। আমি বক্তব্যের জায়গা থেকে আইডিয়াল, কিন্তু আমি কাজের বেলায় প্র্যাকটিক্যাল থাকতে চেষ্টা করি। সেটা হচ্ছে আপনার ভারতের সাথে আমার সম্পর্ক লাগবে, এটা বেসিক, এবং এটা থেকে কেউ বের হয়ে কখনোই এটা থেকে বের হইতে পারবে না। কারণ আমার 1000 বছরের ইতিহাস আছে তার সাথে, আমার অনেক তিক্ত ইতিহাস আছে, ভালো কিছু ইতিহাস আছে, বাট ইতিহাস আছে, মিল আছে, সম্পর্ক আছে, অনেক অনেক বৈসাদৃশ্য আছে, কিন্তু সে তো এক্সিস্ট করে। এবং তাকে তার ফরেন পলিসি দেখে, আউটলুকগুলো দেখে আমার ফরেন পলিসি কতটুকু আমি তার থেকে নিতে পারবো সেটা আমার ভাবা উচিত। কিন্তু আমরা তো ওইটা না ভেবে কখনো রিয়াকশন দেখেছি, কখনো সরাসরি যে নিজেদেরকে সমর্পণ করে দিছি ওদের হাতে। এই দুইটার কোনোটাই তো সঠিক না। আমি যদি 1 থেকে 10 পর্যন্ত ধরি, যে 10 আমাদের টার্গেট ছিল, আপনাদের টার্গেট ছিল দেশটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার, আপনি যতদিন পর্যন্ত উপদেষ্টা ছিলেন কতটুকু পর্যন্ত আপনি আসলে আগাতে পেরেছেন? আমি মনে করি এটা 3 to 4 সর্বোচ্চ। এত কম? এত কমই কেন? আমরা তো সংস্কার কমিশন সবগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করে দেওয়ার কথা বলছিলাম, গণপরিষদের কথা আসছিল। আজকে যে সংকটটা তৈরি হতে যাচ্ছে গণভোটের পরবর্তীতে, আমি বারবার এটা ইঙ্গিত দিছি। কনস্টিটিউশনাল ক্রাইসিস কথাটা অসত্য না, কথাটা সত্য, কিন্তু আমাদের উপায় নেই, এটাও সত্য। এই কথাগুলো তো, এই যে নুয়ান্সেসগুলো তো মানুষের, জনগণকে বুঝাইতে হবে, কিন্তু বোঝানো এত সহজে এত কম সময়ে সম্ভব না। কিন্তু আমরা তো বলছি যে গণভোট, গণপরিষদ একমাত্র উপায়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একমাত্র উপায়। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হইলেই নতুন যেই রাজনৈতিক শক্তি সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে কনস্টিটিউশনে রূপান্তরিত করতে পারবে। এটার জন্য আমরা বলি নাই যে হ্যাঁ ঠিক আছে 72 কনস্টিটিউশনে আমাদের ক্রিটিক আছে, কিন্তু আমরা কখনোই তো বলি নাই যে 71 ইজ ফাউন্ডেশন অফ দিস নেশন। এটা হচ্ছে, এটার বাইরে তো কোনো রাজনীতি বাংলাদেশ দাঁড়াতে পারবে না। কিন্তু এগেইন আমাদের কথা ছিল যে 71, 24 দিস হোল হিস্টোরিক্যাল ট্র্যাজেক্টরিকে ধরে আমরা এখন যেখানে আসছি সেখান থেকে এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করে একটা সংবিধান, একটা নতুন শাসন কাঠামো, ওইটা হইলে বিএনপি বলেন সব রাজনৈতিক দলগুলোর জন্য একটা সুন্দর একটা পথ খুলে যেত। এখনো তো সেটা হওয়ার সুযোগ আছে না। এখন তো একটা শুধুমাত্র সংস্কার কমিশন কি বলে কাঠামো তৈরি হবে, যারা বসবে, বলতেছে 180 দিন। আমি জানি না যে এটা কি হইতে যাচ্ছে কিনা। আমি আসলেই সন্দিহান, কারণ আমরা তো রিয়েলিটি খেয়ে খেয়ে আসছি গত 1.5 বছরে। অনেক স্বপ্ন নিয়ে গেছি এবং অনেক স্বপ্ন ভঙ্গের শিকার হয়েছে। আপনি জানেন না নির্বাচন কমিশন আগামী 2031-এ যদি পসিবলি ইলেকশন হয়, ওই ইলেকশনের সময় কিভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, ইউ ডোন্ট নো। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস তো এটা, শাসন, ক্ষমতা, হাত বদলের ক্রাইসিস। এটা বাংলাদেশের একমাত্র, যদি বলি যে সবচেয়ে বিগেস্ট ক্রাইসিস হচ্ছে এটা 73 সালে হয়েছে ইলেকশনের সময়, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় হয়েছে, এটা 1991 হয়েছে, 96-তে তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে। এভরি ইলেকশন আপনার এই কাহিনী হয়েছে, এবং এই কাহিনীর ভিতর দিয়ে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়েছে, এবং শেখ হাসিনা শেষমেশ 16-17 বছর
একটা স্বৈরশাসন চাপাইয়া দিয়ে গেছে। ফলে এই ক্রাইসিসটা ১.৫ বছরে ডিল করা হইল না। আমলাতন্ত্র যে চেপে বসেছে, আমলাতন্ত্র যে আসে ক্ষমতায়, আমলাতন্ত্রের কোনো আওয়ামী লীগ বিএনপি নেই। যে আসে ক্ষমতায় তাকে যে দৈত্য করে তোলে, এই যে ক্ষমতাটা, অসীম ক্ষমতাটা তাদের কাছ থেকে কিন্তু নেওয়া হয়নি। ইসলামপন্থীদের সঙ্গে যাওয়ার আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আপনি আসলে খুব কাছ থেকে দেখেছেন বিষয়টাকে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ইসলামপন্থীদের জনগণের কাছে পৌঁছানো বা যে এসপাইরেশন, সংস্কার, ইনক্লুসিভনেস যেটার কথা আপনারা বলছিলেন, সেটার কোনো কিছু কি আসলে এই ইসলামপন্থীদের জোটটা আছে সেটার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব, এনসিপি যতই তাদের সঙ্গে থাকুক? আমি তো বললাম, এটা তো হচ্ছে যে মানে তারা তো অনেকগুলো ভালো প্রমিস করতেছে, কিন্তু প্রমিস তো ডেলিভার বাংলাদেশে হয় না। এটা হচ্ছে একবার মোটা দাগের কথা। সেকেন্ড হচ্ছে তারা তো আসলে অনেক কিছুই থিওরিটিক্যালি ডিল করতে পারেনি। যদি এখন ফিলোসফিক্যালি থিওরিটিক্যালি বলি, নারী প্রশ্নটা একজন এক কথা বলতেছে। তারা একজন বলতেছে নারী নেতৃত্ব আসাই যাবে না, আরেকজন বলতেছে না নারীকে নেতৃত্ব আসা যাবে, আরেকজন বলতেছে এমপি দেওয়া যাবে কিন্তু প্রধানমন্ত্রী দেওয়া যাবে না। সো ইনকনসিস্টেন্সি আছে তাদের। তারা কি বিশ্বাস করে, তারা কি মানে প্রচার করে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। করুক, যে যার মতো করুক, কেউ সেকুলার, কেউ ইসলামিস্ট, হোয়াট এভার। আমার বিরোধ থাকতে পারে, কিন্তু সে তো এটা করার ডেমোক্রেটিক রাইটস আছে। কিন্তু আমি বলছি তার কোনো কনসিস্টেন্ট পলিসি নেই যে আসলে সে কি করবে, নারীর বিষয়ে কি করবে, মাইনরিটি রাইটসের ব্যাপারে সে কি করবে, ইন্টারসেকশনাল ভায়োলেন্সের ব্যাপারে কি করবে। যে আজকে সুফিদের উপর হামলা হয়েছে, ওইটাকেই সে কিভাবে মিটিগেট করবে। স্থানীয়ভাবে মিটিগেট করতে পারবে না। ইন্টারসেকশনাল যে মানে ক্রাইসিস আছে সেটাকে কি ইসলামপন্থী, কারণ ইসলামপন্থী একটা দল তো আসলে তার নিজের ইসলাম, নিজের একটা কি বলা যায় ব্যাখ্যার একটা ইসলামকে সে প্রাইম মনে করে, ফলে আরেকটাকে তো সে মনে করে যে সঠিক না। ফলে ওখানে সে এটাকে কীভাবে মিটিগেট করবে। আই ডোন্ট সি এনি থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল প্রপোজিশনস যে তাদের আছে। এটা থেকেই সংকটের শুরু হবে যে তারা প্রমিসগুলো ডেলিভার করতে পারবে কি পারবে না। আওয়ামী লীগের সময় আমরা এক ধরনের কথা শুনতাম যে আওয়ামী লীগ যদি না থাকে দেশে উগ্রবাদের বিস্তার ঘটবে, এই ন্যারেটিভটা ছিল। আপনি নিশ্চয়ই জানেন যখনই আওয়ামী লীগ থাকে না তখনই হচ্ছে জঙ্গিবাদ দেশে বেড়ে যায়, উগ্রবাদ বেড়ে যায়। এটা কি এখন কি দেখছেন আপনি? এটা কি আসলে সত্যি নাকি এটা একেবারে ন্যারেটিভ তৈরি করা? আমরা অনেক শীর্ষ সন্ত্রাসী দেখছি তারা জামিনে বের হয়ে এসেছেন এবং নানা জায়গায় নানা ধরনের সন্ত্রাসী উপাদান দেখা যাচ্ছে অনেক জায়গায়। এটা কি আসলে পরিস্থিতির সুযোগ নিয়ে, নাকি আসলে এটার মধ্যে কোনো ধরনের কোনো উস্কানি আছে বা কোনো ধরনের ইন্ধন আছে? আমি মনে করি যে এটা পরিস্থিতি একটা, আর হচ্ছে শীর্ষ সন্ত্রাসী বা বিভিন্ন যে ইয়াগুলো বলতেছেন, বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন লোকরা বের হয়েছে। এটা হচ্ছে তারা 14-15 বছর ছিল ভিতরে, ফলে ওদের অনেকেরই জামিন হয়ে গেছে, জাস্ট ভিতরে রেখে দিয়েছে। অনেকে ভিতরে ছিল জাস্ট হচ্ছে যে বেঁচে থাকার জন্য, বাইরে এলে মেরে ফেলবে আওয়ামী লীগের লোকরা। এরকম অনেকের গায়ে আমি নাম বলতে চাই না, আবার অনেক। ফলে এরা কিন্তু লিগালি বের হওয়ার কথা, লিগালি বের হয়ে গেছে। এখন এরা বের হয়ে কি সন্ত্রাসী কার্যক্রম করছে কিনা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আজ পর্যন্ত আজকে তো ইন্টারিম গভর্নমেন্ট ছিল, কয়টা সন্ত্রাসী হামলা হয়েছে, কয়টা জঙ্গি হামলা হয়েছে? হয় নাই তো, নট এ সিঙ্গেল ওয়ান টু মাই নলেজ। হামলা হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি বিশেষ করে এখন যদি বলি যে নারী অধিকার সংস্কার কমিশন যেটা ছিল, সেই সংস্কার কমিশনের সুপারিশ দেওয়ার পরপরই রীতিমতো তুলকালাম কাণ্ড হয়ে গেল, নানা ধরনের হুমকি দেয়া হলো এবং আমরা পরবর্তীতে দেখলাম যে এটা আসলে সরকার ডিজোন করলো। যে এটা সরকার কি কখনো এটা করতে পারছে? আমার ছোটবেলার কাহিনী মনে পড়ে, নারী নীতি বলতে একটা জিনিস ছিল 2010-11 দিকে, ওইটা কি কখনো হয়েছে? না, আগের সরকার চেয়ে তো আপনারা আলাদা না, এটা কি হয়েছে কিনা? না। ওই সময় যে সামাজিক শক্তি ছিল, এই সময় এখনো সেই সামাজিক শক্তি আছে। আমি কেন জানি না, এটা ডিফারেন্ট করে দেখে ওই সময় সামাজিক শক্তিটার সাথে। আমি এই জন্য কথাগুলো বলছি। আরেকটা যাতে নেগোসিয়েশন করেনি আমাদের সেকুলার সমাজ, আলেম সমাজ, মানে কি বলে ইসলামিক বা মুসলিম সোসাইটির সাথে নেগোসিয়েশন করেনি। নেগোসিয়েশন করলে অনেক কিছুই সম্ভব। আমি এটা আইয়ুব খানের উদাহরণ দিই, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স নেগোসিয়েশন করছে, সোসাইটির ভিতরে নেগোসিয়েশন করে মডার্নিটি করতে হয়। মডার্নিটি উপর থেকে টুপ করে পড়ে যায় না, যে আপনি উপরে একটা টপে থেকে আপনি বলবেন যে এটা করতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্র এটা করতে গেছে দেখে তো হাসিনার এটা ব্যাকফায়ার করছে এবং ওরা এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে। কারণ রাষ্ট্র তো ওখানে রাষ্ট্রকে জালিম বানানো, নিপীড়ক হিসেবে বানানো হয়েছে, যে জোর করে হইলো সংস্কার বা এই জিনিসগুলো, নীতিগুলো বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমাদের প্রস্তাবনা, আমি পার্সোনালি মনে করি এটা নেগোসিয়েশন দিয়ে সম্ভব। আমেরিকান সোসাইটিও নেগোসিয়েশন করে করে সে ডেমোক্রেটাইজ করছে নিজের সোসাইটিটাকে, মডার্নাইজ করছে এবং সে এখন একটা
ডেমোক্রেসি ইজ অ্যাবাউট ইভলিউশন, এটা কোনো ইম্পোজিশন না যে আপনি কালকেই সকালে উঠে একটা নীতিমালা বাস্তবায়ন করে এবং মানুষ মানা শুরু করবে। গার্মেন্টসের নারী শ্রমিককে সাধারণ মানুষ মানে কেন? ওই নারী শ্রমিকের বাচ্চারা কেন আবার কমি মাদ্রাসায় পড়ে? সো বাংলাদেশের সোসাইটিটা যদি বুঝে, যদি এই ক্রাইসিসগুলো ডিল করা যায় বা আমাদের অধিকারের প্রশ্নগুলো, আমি মনে করি অনেক কিছুতেই দেখা যাবে যে আসলে সম্ভব। কিন্তু এটা হয়ে গেছে মুখোমুখি করে ফেলার একটা জিনিস আছে। এই মুখোমুখি করলে দেখা যায় যে কেউ তো কাউকে ছাড় দেয় না। সামাজিকভাবে ওরা হচ্ছে সমাজে বলে বেড়ায় গ্রামে গঞ্জে যে এরা হচ্ছে নাস্তিক, এরা শাহবাগী, এরা হচ্ছে ভারতের দালাল। আর উপর থেকে এরা বলে যে এরা হচ্ছে যে পাকিস্তানের দালাল, এরা হচ্ছে যে জঙ্গিবাদী, এরা হচ্ছে মানে মৌলবাদী। তো একটা রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না। আমি তো অভ্যুত্থানের পর থেকে আমি কিন্তু এই কথাটাই বলতেছি। আন্দোলনের নেতৃত্ব থেকে উপদেষ্টা থেকে আবার একজন সাধারণ মানুষ, এখন তো আপনি সাধারণ মানুষ। Yes. তো সেই ক্ষেত্রে এই যে আবার ঘুরে সাধারণ মানুষ হয়ে যাওয়াটা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি এখন মানে কি করবেন আসলে? আমরা আসলে কোনো এনজিওতে যাবেন নাকি কোনো রাজনীতি করবেন নাকি দেশের বাইরে চলে যাবেন চাকরি নিয়ে, না কি করবেন? দেশের বাইরে তো আমার সারা জীবন ইচ্ছে ছিল পিএইচডি করার, পড়াশোনা করার হিস্ট্রি নিয়ে, কিন্তু সেটা আর বোধ হয় না সম্ভব। আমি ফেসে গেছি আর কি পলিটিক্সে আসতে চাইনি কখনো। আমি মূলত অ্যাক্টিভিজমই করতে চাইছি সারা জীবন, লেখালেখি, অ্যাক্টিভিজম, কালচারাল পলিটিক্স। বাট ওকে, আই এম হিয়ার। এবং আমি এখন হচ্ছে যে আমি মনে করি যে একটা বড় অংশের মানুষ যারা ডিসহার্টেন্ড হয়েছে, ফ্রাস্ট্রেটেড হয়েছে, তাদের সাথে কথা বলাটা দরকার, তাদের কাছে রিচ আউট করা দরকার। তারা যদি বলে যে এটা আরেকটা সম্ভাবনা তৈরি করা দরকার, তাহলে আমরা করব। এটা টপ ডাউন হবে না যে আমি একটা কিছু করে বলবো যে আসো সবাই। হ্যাঁ, কিছু তো না দেখালে তো সে আসবে না, কিন্তু অ্যাপ্রোচটা আমরা করতেছি যে আমরা মানুষের কাছে যাব। আমরা মানে আপনি না আপনার সাথে কেউ আছেন? আমরা যারা আগ্রহী যে আরেকটা মানে চেষ্টা করে দেখা দরকার। প্রক্রিয়াটা কি শুরু হয়ে গেছে? অনেকে আমাকে লিখছেন এবং আমি নিজে উত্তর দিচ্ছি, কথা বলতেছি প্রত্যেক দিন। এটা বোঝার চেষ্টা করতেছি আসলে সোসাইটিটা কোন জায়গায় আছে, এবং আমরা এখান থেকে যদি আমরা নতুন কিছু করি বা যদি চেষ্টা করি, এটা আসলে ফলপ্রসূ হবে কিনা, প্রত্যেকটা বিবেচনা মাথায় নিয়ে আমি হচ্ছে কাজ করতেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে স্বপ্নটা এখনো দেখার বয়স তো আছেই বটে, এখনো দেখাটা উচিত এবং সম্ভাবনা অনেক বড়। বাংলাদেশ মানে 24 সালে যেই জাগরণটা হয়েছে, ওই জাগরণ শুধুমাত্র একমাত্রিকভাবে আমরা এটাকে জাস্ট ইন্টারিম গভর্নমেন্ট বা প্রফেসর মোহাম্মদ ইউনূস অথবা অ্যাডভাইজারি কাউন্সিল, মব ভায়োলেন্স, এইসব দিয়ে মানে এটাই হচ্ছে দৃশ্য, এটা হচ্ছে চোখের সামনে দৃশ্য। কিন্তু এটা হচ্ছে ওই যে প্লেটোর কেভের মতো, এটা হচ্ছে শ্যাডো। রিয়েল হচ্ছে সামনে আসবে, রিয়েল এখন আসেনি। রিয়েল হচ্ছে দ্য মানে অ্যাসপাইরেশনস অফ দ্য ইয়াং পিপল, যেটা বারবার ওল্ড গার্ডসরা দামাচাপা দিছে, তারা তো আবার উঠে দাঁড়াবেই। ওইটার অপেক্ষায় আছি আমরা। আচ্ছা, আশা করছি আমরা হয়তো মাহফুজ আলমের সঙ্গে ভবিষ্যতে আবারও কখনো কথা বলবো, আমরা হয়তো সেই রিয়েলটাও জানতে পারবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।